আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক। পুলিশ হত্যার তদন্ত আবার হবে, শুধু এইটুক বলা হয়েছে। তদন্তে গভর্নমেন্ট গ্রিন সিগন্যাল দিয়েছে, পুলিশ হত্যার তদন্ত হবে। এখনো মামলাগুলো চালু হয়নি, মামলা হয়নি। তাতে করেই সেই জুলাই মেটিকুলাস ডিজাইনের যেই অংশগুলো, যেগুলো ফুলে ফেপে এক একটা কদবেল হয়েছে, কমলা হয়েছে, যেগুলো সেদিনও হোস্টেলের পাতলা ডাল খেয়ে থাকতো, এখন প্রত্যেকটা গাড়ি বিলাসী জীবন যেমন কাটায়, দেখেন এদের অবস্থা। বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয় তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। 24-এর গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা, আবারও শোনা হচ্ছে পুলিশ হত্যা তদন্ত নাকি আবার করা হবে। মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয় তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। 24-এর গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা, জীবন দিয়েছে সাধারণ মানুষ, কিন্তু তার ফল ভোগ করছে এখন নানান রাজনৈতিক শক্তিরা। এটা শুধু জাতীয় সংসদ হওয়ার জন্য নির্বাচন হয় নাই, এই নির্বাচন হয়েছিল সংস্কার পরিষদ হিসেবে এটাকে কার্যকর করার জন্য। প্রতি রন্ধে রন্ধে মিথ্যা কথা, প্রতি রন্ধে রন্ধে মিথ্যা। আমরা যখন গণ অভ্যুত্থান করেছিলাম, আমরা একটা কথা খুব স্পষ্ট ভাবে বলেছিলাম যে আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের পতন চাই, আমরা শুধু শেখ হাসিনার পতন চাই না। কত বড় মিথ্যা কথা, কত বড় প্রতারণার কথা। আপনারা কেউ শুনেছেন? এরা যখন আন্দোলন করেছিল তখন বলেছে তারা শেখ হাসিনার পতন চায় না, পুরনো বন্দোবস্তে নতুন বন্দোবস্ত চায়। শেখ হাসিনার পতনের কথাটাই বলেছিল কিনা? তারা তো আন্দোলন করেছে, কোটা বিরোধী আন্দোলন। এবং এই কোটা বিরোধী আন্দোলন শেষ 5 আগস্টের একদিন আগে তারা সরকার পতনের আন্দোলন, এক দফা আন্দোলনে গিয়েছিল। তারপর কোনোভাবেই বলেছিল যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলি, নতুন কিছুর কথা বলি। সেই সব তো গেছে। এখন কাঁপুনি ধরেছে হাঁটুর মধ্যে যে পুলিশ হত্যার বিচার হবে এই কথা শুনে। তাদের পিতা, তাদের ডক্টর ইউনূস, তাদের দলের জন্মদাতা, সে 25 জানুয়ারি জারি করা জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশে থানায় হামলাকে বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার বলা হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার। শোনেন, চুরি করলে, খুন করলে একটা চিহ্ন রেখেই যায়। এই দায় মুক্তিতেই ফাঁক রয়ে গেছে। যেখানে এটাকে বলছে বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার, তার মানে সেখানে এটাকে অপরাধমূলক অপব্যবহার বলছে। আইন বিশেষজ্ঞদের মতে এই ধারার মাধ্যমেই পুলিশ হত্যাকারীদের বিচার সম্ভব। এবার দেখেন কাণ্ড। এর আগে নাসিরউদ্দিন পাটোয়ারির অডিও আপনাদের শুনিয়েছিলাম না? নাসিরউদ্দিন পাটোয়ারি তার ছিঁড়েছে, সে আগে ভাগে বলা শুরু করেছে পুলিশ হত্যা আমরা জড়িত না, বিএনপি জড়িত। হ্যাঁ, বাংলাদেশের অপরাধের কত বড় ভয়ঙ্কর মিথ্যা কথা বলে না। এবং এরা তো প্রত্যেকটা আগ বাড়িয়ে ধরা খাচ্ছে। একটা হত্যাকাণ্ড বাংলাদেশে, এবং সেটাকে তারা মীমাংসিত বিষয় বলছে। বাংলাদেশে এতজন পুলিশ পরিবার এখনো নীরবে নিভৃতে কাঁদছে। তারা যে জুলাই হত্যার শিকার হয়েছে বলে ছাত্রদের নামে মায়া কান্না কাঁদছে, এদেরকে তো অনেককেই তাদের লোকজন মেটিকুলাস ডিজাইনের পার্ট হিসেবে তাদেরকে স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করেছে। এরকম অসংখ্য আলাপ আলোচনা চারদিকে। জুলাইয়ের সেই ইমোশনকে এরা বলি করেছে, এখন বলছে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করা যাবে না, বিচার করা যাবে না। কি অদ্ভুত সাইকোলজি! আবার নতুন বন্দোবস্ত দেখিয়েছে না 18 মাসের দেশটাকে মব জাস্টিস করে। এই নাহিদ ইসলামরা, এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা এখন আফসোস করে আমরা যা ইচ্ছা তাই করে বেরিয়েছি। এটাই মনে হয় স্বাভাবিক। এরা যে ইচ্ছা করলেই গিয়ে উশৃঙ্খলতা করতে পারছে, তারা এই কয়েকটা ছেলে পেলে চাইলেই দেশে যেখানে ইচ্ছে এখানে গিয়ে উশৃঙ্খলতা করতে পেরেছে। এটাই তাদের নতুন বন্দোবস্ত, এটাই তাদের স্বাধীনতা। আর বাংলাদেশের 16 কোটি মানুষকে জিম্মি করে, বন্দি করে, একটা বন্দি দশায় হিমশীতল করা পরিস্থিতি। পুলিশ বলছে, পুলিশের পত্রপত্রিকার দেশ রূপান্তরের খবরে আছে, আজকে পত্রপত্রিকার খবরে আছে 5 আগস্টে যে থানাগুলো লুট হয়েছে, যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে মাস্টার প্ল্যান কাজ করছে। মাস্টার প্ল্যান আছে, এবং সেই অস্ত্রগুলো উদ্ধার হবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারেও আন্তরিক ছিল না, ন্যূনতম আন্তরিক ছিল না, যে কারণে এখনো বড় অঙ্কের একটা অস্ত্র উদ্ধারের বাইরে রয়েছে। শুধু আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই হয় না, তাদেরকে সেই ফ্রিডম, সেই দিক নির্দেশনা দিতে হয়। সরকার সেটা দেয়নি, ইউনূস সরকার সেটা দেয়নি।
ইউনূস সরকার জেল পালানো জঙ্গি এবং সাজাভুক্ত আসামি অসংখ্য আসামিকে ধরার ব্যাপারে এখনো কয়েকশো বাকি রয়ে গেছে। সেই ড্রাইভ দেয়নি, সেই চাপ দেয়নি, আইন শৃঙ্খলা বাহিনীকে বলেনি যে এগুলো জঙ্গিরা জেল থেকে পালিয়ে গেছে, কারণ তাদেরই সমর্থন দরকার ছিল ওই সরকারের টিকে থাকার জন্য। যা ইচ্ছা তাই করতে পেরেছে, দেশে জঙ্গিবাদ উত্থানের মতন পরিবেশ তৈরি করেছে, অনুকূল পরিবেশ তৈরি করেছে, আন্তর্জাতিক জঙ্গি সম্প্রদায়ের আসার মতন অনুকূল পরিবেশ তৈরি করেছে। সেই জায়গায় এখন পুলিশ হত্যার বিচারের আওয়াজ আস্তে 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 জোরালো হচ্ছে। এটা কখনোই হতে পারে না। একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। এটা ইতিহাস বলে, এটা ক্রিমিনোলজি বলে, এইটা প্রকৃতি বলে। হত্যাকাণ্ড কখনো তামাদি হয়ে যায় না, এবং এই তামাদি হয়নি বলে এখন পুলিশ হত্যা। এবং বাংলাদেশে আমরা বলেছি, আমরা এই এবার যখন পুলিশ হত্যার তদন্ত হবে কথাটা শোনা যাচ্ছে, পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, দেশ রূপান্তর রিপোর্ট করেছে, তার আগে আমরা বলেছি বাংলাদেশের পুলিশ বাহিনীর মনোবল যদি ঠিক করতে হয়, তাদেরকে সঠিক নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলে 5 আগস্ট ঘিরে যে পুলিশ হত্যাকাণ্ড ঘটেছে, শুধু জুলাইয়ের 18 থেকে আগস্টের 8 তারিখ পর্যন্ত, আপনাদের একটা ফটোকার্ড দেখাই, সেখানে বলা হচ্ছে জাতীয় পার্টির মহাসচিব নাসিরুদ্দিন শামীম হায়দার পাটোয়ারি তিনি বলছেন যে ডক্টর ইউনূস যে 8 তারিখে এসেছিল দেশে 2024-এর, সে জানতো যে 5 থেকে 8-এর মধ্যে বাংলাদেশে মব হবে, বাংলাদেশে পুলিশ হত্যা করা হবে, এবং সেই সুযোগটা দেওয়ার জন্যই সে 8 তারিখে এসে ক্ষমতা নিয়েছিল। এবং এরপর আবার সে হত্যাকারীদের দায় মুক্তি দিয়ে প্রমাণ করে দিয়েছে ডক্টর ইউনূস পুলিশ হত্যাকাণ্ডের দায় থেকে বাঁচতে পারে না। 2024-এর যে জুলাই আগস্ট আন্দোলন, অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, বিপ্লব, যেভাবেই আপনি বর্ণনা করেন না কেন, সেই ঘটনায় দুইটা পক্ষ আক্রান্ত হওয়ার আলোচনা অনেক দিন থেকেই চলছে। বিগত 1.5 বছর ধরে যে আলোচনাটা চলছে, ছাত্র জনতা যেমন আক্রান্ত হয়েছে, অপর পক্ষে পুলিশও আক্রান্ত হয়েছে। এবং অনেকে দাবি করেন ছাত্র জনতা যতটা না নিহত হয়েছে, তার চাইতে অনেক বেশি পুলিশ সদস্য নিহত হয়েছে, এবং বাংলাদেশে 400-র বেশি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু প্রফেসর ইউনূস সরকার একটা ইনডেমনিটি দিয়েছে। সেই ইনডেমনিটিটা কি? আগস্টের 31 তারিখ পর্যন্ত, যে 5 আগস্ট শেখ হাসিনার পতন হলো, সেই 5 আগস্ট পর্যন্ত না, আগস্টের 31 তারিখ পর্যন্ত যা কিছু হয়েছে তার জন্য কোনো মামলা করা যাবে না, কোনো অভিযোগ করা যাবে না, কোনো কিছু করা যাবে না, কারো বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথা বলা যাবে না। এবং পুলিশের যে হত্যাকাণ্ড, সেই ব্যাপারেও প্রফেসর ইউনূস সরকার কোনো ধরনের কোনো কথা বলেনি। পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে তারা তদন্তও করেনি, কোনো ভূমিকা তারা পালন করবে না, এটা তারা পরিষ্কার বলেই দিয়েছে। কিন্তু সরকার পরিবর্তনের পরে দৃশ্যপট যখন চেঞ্জ হয়েছে, তখন আমার মনে হয় যে বেশিরভাগ জুলাই যোদ্ধারা একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে, এবং তাদের চোখে মুখে সেই আতঙ্কের ছাপটা স্পষ্ট হয়েছে। যখন সরকারের তরফ থেকে বলা হয়েছে যে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারেও তদন্ত হবে, তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচার হবে, এই ব্যাপার, এই মনোভাব সরকার যখন পরিষ্কার করে দিয়েছে, তখন জুলাই যোদ্ধারা অনেকেই কোনো রাগ ঢাক না করে সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়া শুরু করেছে, এবং সরকারের বিরুদ্ধে তারা আবার রাজপথে নামার আলটিমেটাম দিয়েও ফেলছে। গতকালকে নাহিদ ইসলাম এই ব্যাপারে একটা কথা বলেছেন, এবং জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের বিভিন্ন রকমের বক্তব্য। ওই সময় জুলাই পরবর্তী সময়ে আগস্টের 5 তারিখের পরে বিভিন্ন শিল্প কলকারখানা পুড়িয়ে দেয়া, থানা পুড়িয়ে দেওয়ার যে রোমহর্ষক ঘটনাগুলো ঘটেছে, সেগুলো আবার নতুন করে আলোচনা হচ্ছে। এতে করে কি শুধুমাত্র জুলাই যোদ্ধা, নাকি উপদেষ্টাদেরও কেউ কেউ ফেঁসে যেতে পারেন, যার কারণে সবার চোখে মুখে একটা ভয়ের, একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে? আসলে আমরা সমাজে কোনটা চাই? আমরা কি সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এটা চাই, নাকি এক পক্ষ আইনের শাসন পাবে আর এক পক্ষ বঞ্চিত হবে সেটা চাই? বৈষম্য মুক্ত যে সমাজ গড়তে আমরা চেয়েছি, সেই সমাজ গড়তে হলে আইনের যথাযথ প্রয়োগ সবার ক্ষেত্রেই সমানভাবে
হতে হবে, এবং সেটা যদি হতে হয় যারা পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশ যারা মৃত্যুবরণ করেছে তাদেরও বিচার পাওয়ার অধিকার রয়েছে। এটা একটা বড় দাবি ছিল প্রফেসর ইউনূস সরকারের আমলে, কিন্তু সেই দাবিকে তারা কর্ণপাত করেনি, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান সরকারের আমলে এসে গণেশটা উল্টে গেল। গণেশটা যখন উল্টে গেল তখন কি বলছেন নাহিদ ইসলাম? 5 আগস্ট পরবর্তী সময়ে কোন কোন রোমহর্ষক ঘটনা ঘটেছে, আসিফ নজরুলের আগের কথা এখনকার কথার পার্থক্যে আমরা কি বুঝতে পারছি, ফরহাদ মজারদের আগের কথা এখনকার কথার পার্থক্য দেখে আমরা কি বুঝতে পারছি, আদতে আমাদের বৈষম্য বিরোধী সরকার প্রফেসর ইউনূস সরকার 1.5 বছরে আমাদের কি একটা ভালো বাংলাদেশ উপহার দিতে পেরেছে, নাকি আমরা বহু বছর পিছিয়ে গেছি? চলুন একটু আলোচনা করে দেখি, বোঝার চেষ্টা করি জুলাই যোদ্ধাদের চোখে মুখে আতঙ্কের মূল কারণটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পুলিশ হত্যার বিচার হবে, তদন্ত হবে, এই ঘোষণা যখন সরকারের পক্ষ থেকে এসেছে তখন একটা আতঙ্ক তৈরি হয়েছে। আমরা কিছুদিন আগে দেখলাম হবিগঞ্জে স্বঘোষিত জুলাই যোদ্ধা মাহাদি তিনি বলছেন আমি সেই যে এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, থানা জ্বালিয়ে দিয়েছি। আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী আন্দোলনের এক নেতা, সম্ভবত তার নাম হাসিব, তিনি টেলিভিশন টক শোতে ওপেন বলেছিলেন আমরা যদি পুলিশকে না মারতাম, আমরা যদি থানা জ্বালিয়ে না দিতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, তাহলে এই বিপ্লব এত দ্রুত সফল হতো না। অর্থাৎ প্রচুর স্বীকারোক্তি, এরকম প্রচুর স্বীকারোক্তি রয়েছে। যখন এরকম স্বীকারোক্তি রয়েছে তখন নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের। এতে করে অনেকের ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 5 আগস্ট থেকে পরবর্তী সময়ে 31 আগস্ট পর্যন্ত সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য অনেক জুলাই যোদ্ধা যেমন ফেঁসে যেতে পারেন, তেমনি অনেক উপদেষ্টাও ফেঁসে যেতে পারেন, এই আলোচনা রয়েছে। গতকালকে আমরা নাহিদ ইসলামকে বলতে শুনেছি যে শুনছি পুলিশ হত্যার নাকি বিচার হবে। যদি জুলাই আন্দোলনের স্পিরিটের বাইরে যে সরকার কোনো কিছু করতে চায়, যদি এই ধরনের সিদ্ধান্ত সরকার নিতে চায় যেটা মীমাংসিত, তিনি তার ভাষায় যেটা মীমাংসিত বিষয়, অর্থাৎ প্রফেসর ইউনূস ওই যে ইন্ডেমনিটি দিয়েছেন সেটাকে তিনি বলছেন মীমাংসিত বিষয়। তিনি বলছেন যেটা মীমাংসিত বিষয় সেটা নিয়ে যদি আবার নাড়াচাড়া করতে চায় এই সরকার, তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। অর্থাৎ সরকারকে একটা আলটিমেটাম তিনি দিয়ে দিচ্ছেন যে পুলিশ হত্যার বিচার করা যাবে না। তাতে করে কি হবে? তাতে করে নাহিদ ইসলামের কাছের মানুষজন অনেকেই যারা এই স্বীকারোক্তিগুলো দিয়েছেন, নাহিদ ইসলাম এই কাজ নিশ্চয়ই করেননি, কিংবা তাদের প্রথম সারির নেতারা এই কাজ করেননি, কিন্তু করেছেন তো, কেউ না কেউ তো করেছে, কেউ না কেউ করেছে। এতে করে নাহিদ ইসলামের আতঙ্কিত হওয়ার কারণটা অন্তত আমরা বুঝতে পারি না। তাহলে কি ওই যারা ইতিমধ্যেই স্বীকারোক্তি দিয়ে দিয়েছে তাদেরকে তিনি সেভ করতে চান? তিনি কি চান না যে এই দেশে আইনের যে প্রয়োগ, সেই প্রয়োগ সমভাবে হোক? তিনি সরকারকে আলটিমেটাম দিলেন যে তারা আন্দোলনে নামবেন যদি পুলিশ হত্যাকাণ্ডের বিচার হয়। 5 আগস্টের পরের যে ঘটনাগুলো, তার একটা ঘটনা আপনাদেরকে বলি শুধু। আপনারা একটু ফিরে যান নভেম্বর 1 তারিখ বিডি নিউজ 24-এর যে খবর, সেই খবরে একটু ফিরে যান। সেই খবরে আমরা কি দেখছি? প্রথম শিরোনামটা দেখুন, গাজী টায়ার কারখানা আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা, নিখোঁজ 182 ব্যক্তির তালিকা যাচাইয়ে পুলিশকে চিঠি। 182 জনকে পুড়িয়ে মারা হয়েছে গাজী টায়ারে, একটা ফ্যাক্টরিতে, শুধুমাত্র একটা ফ্যাক্টরিতে। এই ঘটনা যখন ঘটেছে তখন আরেকটা শিরোনাম দেখুন বিডি নিউজ 24-এর, তারা বলছে গাজী টায়ার্সে আগুন, প্রতিবেদনেও নিখোঁজ 182, ধামাচাপার অভিযোগ। অর্থাৎ সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই যে 182 জন শ্রমিক আগুনে পুড়ে মরল, তাদেরকে পুড়িয়ে মারা হলো, এর বিচার কি সেই শ্রমিকের পরিবারগুলো
চাইবার অধিকার রাখে না? এই যে মানে সিরাজগঞ্জের এনায়েতপুরের যে থানা, যে থানাতে ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা ঘটল 5 আগস্টে, থানার ভেতরে বহু পুলিশ সদস্যকে আটকে রেখে পুরো থানায় আগুন ধরিয়ে জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে মারা হলো, এবং সেখানে একজন গর্ভবতী মা ছিলেন পুলিশ সদস্য, তাকে পর্যন্ত রেহাই দেয়া হয়নি, তার গর্ভের শিশু সহ তাকে পুড়িয়ে দেয়া হয়েছে। সেই ঘটনার কি বিচার হওয়া উচিত নয়? এই ঘটনা যারা করেছে তাদের কি এই সমাজে আপনি সেফ এক্সিট দেবেন কিংবা সেফ লিভিং একটা পরিবেশ দেবেন? সেই বিতর্ক অনেক দিন থেকেই ছিল, কিন্তু নাহিদ ইসলামরা বলছেন যে এগুলো যদি সরকার করতে চায়, সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করা হবে, রাজপথে নামবে। যেটা ভালো তারা মনে করবেন সেটা তারা করবেন, কিন্তু মানবিক দিক ভাবলে কোনটা ভাবা উচিত সেটাও একটু বিনয়ের সঙ্গে বলা তাদেরকে, একটু ভেবে দেখবেন যে বিচার পাবার অধিকার যদি সবার না থাকে, বিচারহীনতার সংস্কৃতি যদি আপনিও অব্যাহত রাখতে চান, তাহলে আপনার কি অধিকার আছে কিংবা থাকে শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলার? জুলাই আন্দোলনের অন্যতম পরামর্শক কিংবা পেছনের মেধা দানকারী ব্যক্তি হিসেবে পরিচিত ফরহাদ মজার, তাকে নিয়ে একটা ফটোকার্ড খুব ভাইরাল হয়েছে। সেই ফটোকার্ডে তার 2 সময়ের 2টা বক্তব্য এসেছে। সেই 2 সময়ের বক্তব্য কি? 24শে আগস্ট 2024-এ একটা বক্তব্য দিয়েছিলেন, 14ই ফেব্রুয়ারি 2026-এ আর একটা বক্তব্য দিয়েছেন। সেই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তিনি 24শে আগস্ট 2024-এ বলেছিলেন দেশকে ইউরোপ বানাতে 5 বছর লাগবে না, অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের আমলেই দেশ ইউরোপ হয়ে যাবে। আবার একই ফটোকার্ডে দেখেন যে তিনি 2026-এর 14ই ফেব্রুয়ারি এসে বলছেন ইউনূসের কারণে দেশ 50 বছর পেছনে গেছে। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের আমলটা কেমন আমল ছিল সেটা তিনি নিজেই এই এবছরের 14ই ফেব্রুয়ারি এসে সেটা বলে দিচ্ছেন। সেটা যখন বলে দিচ্ছেন তখন আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলের সব থেকে ধুরন্ধর এবং সব থেকে কৌশলী, নিজেকে যিনি প্রধান উপদেষ্টার পদে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছেন প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে, সেই আসিফ নজরুল তার যে সেই পপুলার মানে ভিডিও যে হায়াল্লা খালেদ যে বলছিলেন তার একটু অংশবিশেষ দেখুন। একই ভিডিওর মানে কি বলবো ফ্রেমে আপনি এখনকার তথ্যটাও দেখতে পাবেন, যেখানে দেখা যাচ্ছে যে সেই মহান মানুষটা তিনি যা আগে বলেছেন সেই মহান মানুষটার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে প্রতিজন বিচারককে বদলির জন্য তিনি 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিয়েছেন। একটু দেখে আসুন, তার বক্তব্যটা শুনে আসুন, তার আগের বক্তব্য আর বর্তমানে দুদকে তার বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে, শত শত হাজার হাজার কোটি টাকা লোপাটের যে অভিযোগ উঠেছে সেটা কি মেলে? একটু দেখে আসুন। আমার মাঝে মাঝে দুঃখ লাগে এই দেশে যারা শাসক আছে, আহারে আপনারা কি দুর্ভাগা, কত মানুষের দোয়া পেতে পারেন, কত মানুষের মুখে হাসি ফোটাতে পারেন। এই মানুষের দোয়া, মানুষের মুখে হাসি ফোটানো, মানুষের বুকের শান্তি, এইগুলির চেয়ে ধন সম্পদ, প্রতিপত্তি, অহমিকা এগুলি ইম্পর্টেন্ট কিভাবে? এই যে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে একটা আকাশ পাতাল ফারাক তৈরি করেছে বিগত সরকার এবং জুলাই যোদ্ধাদের কাছ থেকেও তো আমাদের অনেক বেশি প্রত্যাশা ছিল যে তারা আমাদেরকে একটা নতুন বন্দোবস্ত দেবে, নতুন রাজনীতি দেবে, নতুন শাসন ব্যবস্থা দেবে, যেখানে আইনের শাসন যথাযথভাবে প্রতিষ্ঠিত হবে। যদি আপনি নতুন বন্দোবস্তই তৈরি করতে চান তাহলে আইনের শাসন যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে হবে। সমাজে অপরাধীকে অপরাধী বলতে হবে, নির্দোষকে নির্দোষ বলতে হবে। আপনি মানে এক পক্ষের বিচার হবে আর এক পক্ষের বিচার হবে না, আর এক পক্ষের বিচারের উদ্যোগ সরকার নিলে সেই সরকারের বিরুদ্ধে আপনি আলটিমেটাম দিবেন রাজপথে নামার কিংবা সরকারকে উচ্ছেদ করার। আপনি বলবেন যে এটা সেটেলড ইস্যু, এটা মানে সমাধান হওয়া ইস্যু, প্রফেসর ইউনূস সমাধান করে গেছেন। প্রফেসর ইউনূস সরকার কি রকম সমাধান করেছেন সেটা আসিফ নজরুলের এই বক্তব্যে যেমন প্রমাণ পেলেন, ফরহাদ মাজারের ওই 2 সময়ের 2 বক্তব্যে যেমন প্রমাণ পেলেন, তেমনি গাজী টায়ার একটা ফ্যাক্টরির কথা শুধু বললাম যেখানে 182 জন শ্রমিককে পুড়িয়ে মারা হয়েছে, তার বিচারের বও হয়নি, বিচারের বয়ের কাছেও প্রফেসর ইউনূস সরকার যায়নি।
এটা কি বৈষম্যহীন বাংলাদেশ, কিংবা এটা কি নতুন বন্দোবস্ত? এই নতুন বন্দোবস্তের স্বপ্ন কি আমরা দেখেছিলাম? সেই প্রশ্নটা অনেকে করছেন। দর্শক, আপনি কি ভাবছেন? আপনার ভাবনা কি? বিএনপি সরকার এসে পুলিশ হত্যাকাণ্ডের বিচারের তদন্তের নির্দেশ দিয়েছে এবং এই হত্যাকাণ্ডের বিচার হবে বলে মনে হচ্ছে। এই ব্যাপারটাকে কেন্দ্র করে আবারও কি জল ঘোলা হতে পারে? আবারও কি মাঠে নেমে সরকার পতনের আন্দোলন হতে পারে? এবং সেটা হলে কোন পরিস্থিতির দিকে যাবে? কারা কোন পক্ষে যাবে? আপনার মতামত। নতুন সরকার আসলে কি সব ধরনের মব সংস্কৃতির অবসান ঘটাতে প্রস্তুত, নাকি শুধু নিজেদের বিরুদ্ধে হওয়া মব ভায়োলেন্সের বিরুদ্ধেই কঠোর হবে? বাংলাদেশ ব্যাংকের ঘটনার পর এই প্রশ্নের উত্তর পাওয়া জরুরি হয়ে পড়েছে। কারণ মব সংস্কৃতির অবসানের জন্য প্রয়োজন সর্বাত্মক প্রচেষ্টা, আংশিক পদক্ষেপ নয়। ইউনূস গেছেন, তারেক এসেছেন, কিন্তু মব সংস্কৃতি রয়ে গেছে। এর অবসানের জন্য চাই দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, নিরপেক্ষ আইনের শাসন এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। না হলে শুধু মুখের কথায় মব কালচার শেষ ঘোষণা করলেই এই সমস্যার সমাধান হবে না, বরং এটি আরো ভয়াবহ রূপ নিতে পারে। ডক্টর ইউনূসের 18 মাসের শাসন আমলে দেশ পরিণত হয়েছিল মবের রাজত্বে। তার ভয়াবহ দুঃশাসনের অবসান হয় ইতিহাসের কুখ্যাত ভোট জালিয়াতি এবং অনিয়মের মাধ্যমে। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে আয়োজিত একতরফা নির্বাচনে বিএনপিকে বিজয়ী ঘোষণার তামাশা এখন সারা দেশে পরিষ্কার, বিদেশেও পরিষ্কার। তারপরেও অনেকে ভেবেছিলেন এবার হয়তো একটি রাজনৈতিক সরকার মবের লাগাম টেনে ধরবে, কিন্তু সেই আশার গুড়ে বালি পড়তে এক সপ্তাহ অপেক্ষা করতে হয়নি। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ঘোষণা করেছিলেন যে মব কালচারের দিন শেষ। তিনি দাবি করেছিলেন দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না, কিন্তু মাত্র 2 দিন পর অর্থাৎ 20শে ফেব্রুয়ারি ঢাকার যাত্রাবাড়িতে চাঁদা না পেয়ে নূরে আলম ওরফে খায়রুল ইসলাম নামের এক লেগুনা চালককে পিটিয়ে হত্যা করা হয়। এরপর 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের মবের শিকার হন নবনির্বাচিত এমপি রুমিন ফারহানা। তাকে লক্ষ্য করে ভুয়া স্লোগান দেওয়া হয়, তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয় এবং শেষ পর্যন্ত ব্যারিস্টার রুমিন ফারহানা শ্রদ্ধা নিবেদন না করেই এলাকা ছাড়তে বাধ্য হন। আরো ভয়াবহ ঘটনা ঘটেছে বরিশালের আদালতে। সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনূসকে জামিন দেওয়ার পর দিনই বিএনপিপন্থী আইনজীবীরা এজলাসে ঢুকে ভাঙচুর এবং বিচারককে হুমকি এবং গালিগালাজ করেন। এজলাসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই দৃশ্য। শুধু তাই নয়, আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের প্রতিবাদে বরিশালের 2টি আদালত বর্জনের ঘোষণাও দিয়েছিল বিএনপিপন্থী আইনজীবীরা। এই ধারাবাহিকতায় গত বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মব সংস্কৃতির নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়। অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় 30 জন কর্মকর্তা ধর স্লোগান দিয়ে গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহকে ভবন থেকে বের করে দেন। এর আগে গভর্নর ডক্টর আহসান এস মনসুরও কর্মকর্তাদের প্রতিবাদের মুখে ভবন ত্যাগ করতে বাধ্য হন। ইউনূসের সময় যেখানে বিএনপি, জামায়াত, এনসিপি ত্রিমুখী দাপট ছিল, একটি ত্রিদলীয় সরকার ছিল, সেখানে এখন বিএনপির একচ্ছত্র আধিপত্য। চাঁদাবাজি থেকে দখলবাজি, কোনো কিছুই থেমে নেই। হাতিয়ায় বিএনপিকে ভোট না দেওয়ার অপরাধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শুরুতে বিএনপিপন্থী মিডিয়া এবং সাংবাদিকরা ঘটনাটিকে প্রোপাগান্ডা দাবি করলেও 5 দিন পর আদালতে মামলা দায়ের করেন ওই নারী। নোয়াখালী জেলার জাজ আদালতের নারী এবং শিশু নির্যাতনের ট্রাইব্যুনালে করা এই মামলায় বিএনপি সমর্থক 6 জনের নাম উল্লেখ করা হয়। এই ঘটনা প্রবাহের মধ্যে প্রশ্ন উঠছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যে মব কালচার শেষের ঘোষণা দিয়েছিলেন তার প্রকৃত অর্থ আসলে কি? রুমিন ফারহানার ওপর মবের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি আবারও বলেছেন, বাংলাদেশে মব কালচার শেষ। যদি কোথাও এমন ঘটনা ঘটে তবে আমাদের রিয়াকশন হবে অত্যন্ত কঠোর। কিন্তু বাস্তবতা হলো রুমিন ফারহানা 150 জনের বিরুদ্ধে মামলা করলেও ঘটনার 4 দিনেও কেউ গ্রেপ্তার হননি। উল্টো তিনি বিএনপির পক্ষ থেকে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। বরিশালে গ্রেপ্তার হয়েছে, আমরা দেখেছি যে বরিশালে গ্রেপ্তার করা হয়েছে। মব সংস্কৃতির এই ধারাবাহিকতা আসলে দেশের গভীর রাজনৈতিক এবং সামাজিক সংকটের প্রতিফলন। তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যে আইন নিজের হাতে তুলে নেওয়ার মানসিকতা তৈরি হয়েছে তা শুধু অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার কারণে নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শুধুমাত্র 2025 সালেই বাংলাদেশে মব জাস্টিস এবং ম্যাস বিটিং এর মাধ্যমে 460 জনকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঘটনাটি বিশেষভাবে উদ্বেগের কারণ বা উদ্বেগজনক এ কারণে যে এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে ঘটেছে। একটি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা যদি নিজেদের মতবিরোধ মেটাতে মব সৃষ্টি করেন, তাহলে সাধারণ মানুষের কাছে কি মেসেজ যাচ্ছে? আদালতে মব সন্ত্রাসের ঘটনা তো আরো ভয়াবহ। বিচার বিভাগের স্বাধীনতার উপর এ ধরনের আক্রমণ গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তিমূলকেই আসলে নাড়িয়ে দেয়। এই নাড়ানো শুরু হয়েছিল জুলাইতে, আপনাদের মনে থাকার কথা। অগাস্টে ক্ষমতা দখলের পর দেশের সর্বোচ্চ আদালতে বিচারকদের বা সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের বিচারকদের বেঞ্চ বসাতে দেওয়া হয়নি, মব সৃষ্টি করে, এবং সেই মবের নেতৃত্ব দিয়েছিলেন আসিফ নজরুল নিজে। তিনি আবার আইন উপদেষ্টাও হয়েছিলেন। তার মানে নতুন সরকারের চ্যালেঞ্জ হলো এই মব সংস্কৃতি আসলেই নিয়ন্ত্রণে আনা। কিন্তু বাস্তব পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে মব সংস্কৃতির নিয়ন্ত্রণ পরিবর্তিত হলেও এর চরিত্র বা পরিমাপ কমেনি। ইউনূসের সময়ে যেমন মব ভায়োলেন্সকে প্রেসার গ্রুপ হিসেবে আখ্যা দেওয়া হতো, এখনো প্রশ্ন উঠছে যে নির্বাচনের পরের মব কোন নতুন নামে পরিচিত হবে। সারা দেশে বাড়ি ঘরে হামলা, লুটপাটের অভিযোগ, নতুন করে মামলা বাণিজ্যের সূচনা, ভিন্ন মতাবলম্বীদের উপর দলবদ্ধ আক্রমণ প্রমাণ করছে যে নতুন বোতলে পুরনো মদ পরিবেশিত হচ্ছে। যারা মবের তাণ্ডব থেকে রেহাই পেতে বিএনপিতে আস্থা রেখেছিলেন, তাদের ঘটেছে মোহভঙ্গ। মাত্র এক সপ্তাহের মধ্যে ইউনূসের আমলের মতো সন্ত্রাসের প্রায় প্রতিটি ঘটনায় ঘটতে শুরু করেছে। মূল সমস্যা হলো মব সংস্কৃতি এখন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে বা করা হয়েছে পরিণত, এবং এই মবের মাধ্যমেই কিছু নেতা তৈরি হয়েছে যারা এখন সংসদে হুইপ পর্যন্ত হয়ে গেছে। যখনই কোনো গোষ্ঠী প্রতিষ্ঠিত ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে যায়, তখনই তারা মব সংস্কৃতির আশ্রয় নেয়। আর যারা ক্ষমতায় থাকে তারা নিজেদের পক্ষের মবকে সমর্থন করে, বিরুদ্ধ পক্ষের মবকে নিয়ন্ত্রণ করার নামে দমন করে। এই দুষ্ট চক্র ভাঙতে হলে প্রয়োজন সর্বব্যাপী সংস্কার। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোরতা দিয়ে এই সমাধান সম্ভব নয়। প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সর্বোপরি একটি সহনশীল গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা। যদি সরকার সত্যিকার অর্থে মব সংস্কৃতির অবসান চায়, তাহলে দলমত নির্বিশেষে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে একইভাবে কঠোর অবস্থান নিতে হবে। আওয়ামী লীগ মারলে সেটা প্রতিশোধ, আর অন্য জায়গায় গেলে মব, এটা তো হতে পারে না। বাস্তবতা হলো ইউনূস গেছেন, তারেক এসেছেন, কিন্তু মব সংস্কৃতি রয়ে গেছে। এর পেছনে রয়েছে আমাদের সমাজের গভীরে প্রচিত সেই মানসিকতা যেখানে আলোচনা, সমঝোতার পরিবর্তে শক্তি প্রয়োগকে একমাত্র সমাধান হিসেবে দেখা হয়। এই মানসিকতার পরিবর্তন না এনে শুধু মুখের কথায় মব কালচার শেষ ঘোষণা করলেই এই সমস্যার সমাধান হবে না, বরং এটি আরো ভয়াবহ এবং সুসংগঠিত রূপ নেবে। কারণ আপনি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে মব করে নিষিদ্ধ করেছেন। এটা তো আগে তুলতে হবে আপনাকে। গোড়ায় হাত দেন, সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন।